গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় 2043 সালের এক অদ্ভুত ভবিষ্যতের দুনিয়ায়। সেখানে জনসংখ্যা এতই দ্রুত বাড়ছিল যে মাত্র 4 দিনেই জন্ম নিচ্ছিল 10টি করে শিশু। আর এই অতিরিক্ত মানুষের চাপে পৃথিবীর খাবার, তেল, জ্বালানি, গাড়িঘোড়া আর থাকার জায়গার মারাত্মক অভাব দেখা দেয়। এমনিতেই সাধারণ মানুষের চাহিদা ঠিকঠাক মতো মেটানো যাচ্ছিল না। তার উপরে এত মানুষের চাপে সব আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ লেগেই ছিল। জলবায়ু পুরো বদলে যায়। খরা আর অনাবৃষ্টির কারণে বিভিন্ন দেশের চাষবাস একদম বন্ধ হয়ে যায়। এক কথায় খাবার উৎপাদন বন্ধ হওয়ার মতো দশা হয়ে যায়। এই অবস্থায় বিজ্ঞানীরা দিনরাত গবেষণা শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর তারা ল্যাবের মাধ্যমে মডিফাই খাবার তৈরি করতে সক্ষম হয়, যা খুব কম সময় অনেক বেশি পরিমাণ খাবার তৈরি করা যায়। কিন্তু এই খাবারের একটা ভয়ঙ্কর সাইড ইফেক্টও ছিল। ল্যাবের তৈরি এই খাবার খাওয়ার ফলে মায়েদের যমজ বাচ্চার জন্ম দেওয়া হুট করে অনেক বেড়ে যায়। যেখানে একটা বাচ্চার জন্ম হওয়ার কথা সেখানে একই সাথে 4 থেকে 5 জন বা তার বেশি বাচ্চা জন্মাতে শুরু করে। ফলে জনসংখ্যা কমার বদলে উল্টো আরও কয়েক গুণ বেড়ে যায়। এই দমবন্ধ পরিস্থিতি সামাল দিতে ইউরোপিয়ান ফেডারেশনের বড় বড় নেতা আর বিজ্ঞানীরা বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই এন্ট্রি নেন ডক্টর নিকোলেট কেমেন। সেই সরকারের বাকি সদস্যদের বোঝান যে এখনই একটা বড় আইন আনা দরকার, যার নাম দেওয়া হয় চাইল্ড অ্যালোকেশন অ্যাক্ট। এই নিয়ম অনুযায়ী কোনো পরিবারে একটার বেশি সন্তান রাখা যাবে না। যদি একের বেশি বাচ্চা জন্মায় তবে শুধু একজনকে রেখে বাকিদেরকে চাইল্ড অ্যালোকেশন ব্যুরো নিজেদের জিম্মায় নিয়ে নেবে। তাদের নাকি এক বিশেষ প্রযুক্তিতে ডিপ স্লিপ বা কৃত্রিম ঘুমে বাঁচিয়ে রাখা যায়, যতদিন না পৃথিবী আবার সবার থাকার জন্য পুরোপুরি ঠিকঠাক হচ্ছে। এতে বাচ্চাদের মরতেও হবে না, আবার পৃথিবীর উপর থেকে বাড়তি চাপও কমবে। আর দুনিয়া ঠিক হলেই তারা আবারও সুন্দরভাবে বাঁচতে পারবে। ডক্টর ক্যামান সবাইকে বিশ্বাস করান যে এটাই জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায়। আর শহরের প্রতিটা মানুষকে নজরে রাখার জন্য সবার হাতে একটি করে আইডেন্টিফাই ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়। এই ব্রেসলেট ছাড়া কেউ বাইরে পা রাখতে পারত না, এবং ব্যুরোর এজেন্টরা এটার মাধ্যমে সবার উপরে 24 ঘন্টা কড়া নজর রাখত। এই নিয়মের বাইরে কাউকে পেলেই তাকে ধরে নিয়ে যাওয়া হতো এবং পরিবারকে দেওয়া হতো কঠিন শাস্তি। এই পুরো দেখভালের কাজটা করত চাইল্ড অ্যালোকেশন ব্যুরো নামের একটি শক্তিশালী সংগঠন। আর এই অদ্ভুত নিয়ম মেনেই শহরের সবাই কোনোমতে দিন কাটাতে শুরু করে। ঠিক এই কড়া আইনের মাঝেই টেরেন্স সেটম্যান নামের একজন ব্যক্তির ঘরে একই সঙ্গে 7টি যমজ কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু কষ্টের বিষয় হলো বাচ্চাদের জন্ম দেওয়ার পরপরই তাদের মা মারা যায়। তখন তাদেরকে বাঁচানোর পুরো দায়িত্ব এসে পড়ে নানার কাঁধে। টেরেন্স তখন একটা বিশাল বিপদে পড়ে যায়, কারণ সরকারি আইন মেনে তিনি শুধুমাত্র একটি বাচ্চাকেই নিজের কাছে রাখতে পারবেন। বাকি 6 জনকে ব্যুরোর হাতে তুলে দিতে হবে। কিন্তু টেরেন্স তার কলিজার টুকরা নাতনিদেরকে কোনোভাবেই সরকারি ওই বন্দিশালায় পাঠাতে রাজি না। তাই নিজের ঘরের ভেতরেই তিনি এক গোপন এবং মাথা নষ্ট করা পরিকল্পনা শুরু করেন। সে সপ্তাহের 7টি দিনের নাম মিলেই এই 7টি বাচ্চার নাম রাখে: মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। টেরেন্স তাদেরকে ঘরের 4 দেয়ালের মাঝে লুকিয়ে বড় করতে শুরু করে এবং সবার জন্য কিছু কঠিন নিয়ম বানিয়ে দেয়। নিয়মটা ছিল যে বাচ্চার নাম যেদিন, সে কেবল সপ্তাহের ঠিক সেই দিনটাতেই ঘরের বাইরে যেতে পারবে। আর বাইরে যাওয়ার সময় তারা সবাই একই সঙ্গে একটা পরিচয় ব্যবহার করবে, আর সেটা হলো তাদের মা ক্যারেন সেটম্যানের নাম। অর্থাৎ বাইরের দুনিয়ায় তারা 7 জন আলাদা মানুষ নয়, বরং একজনই মানুষ, যার নাম ক্যারেন সেটম্যান। আর এই পরিচয় নিয়েই তারা বাইরে সব কাজকর্ম করতে শুরু করে। এরপর বাইরে থেকে ঘরে ফিরলে তারা আবারও নিজেদের মতো স্বাভাবিক জীবন কাটাত। আর নিয়মিত পরের দিন অন্য আরেক বোনকে বাইরে যেতে হতো। এই 7 বোনের মধ্যে কেবল একজনকেই সরকার থেকে আইডেন্টি ব্রেসলেট দেওয়া হয়েছিল। এরপর তাদের নানা বুদ্ধি খাটিয়ে সেই ব্রেসলেটের মতো করেই আরও 6টি হুবহু ব্রেসলেট বানিয়ে নেয়। আর এই ব্রেসলেটের সাহায্যেই এখন তারা যে কোনো জায়গায় বসেই সব তথ্য একে অপরের সঙ্গে শেয়ার করতে পারত। এর মানে বাইরে একজন থাকলেও বাকি 6 জন ঘরে বসেই ভার্চুয়ালি তার সঙ্গে যুক্ত থাকত। বাইরে থেকে ঘরে ফেরার পর যে বোন বাইরে গিয়েছিল সে সারাদিন কি করলো, কার সঙ্গে কি কথা বলেছিল, সবকিছু বাকি 6 বোনের সঙ্গে একদম ডিটেলসে শেয়ার করতে হয়, যাতে বাইরের কেউ কোনোদিন ভুলেও তাদেরকে সন্দেহ করতে না পারে। এভাবেই বাইরে যাওয়ার সময় সবাই একটাই আইডেন্টি ব্রেসলেট পরত, যা ঘরে ফেরার সময় অন্য বোনের হাতে ট্রান্সফার করা হতো। সেই সাথে রোজ তাদের একই পরিচিত মানুষের সঙ্গে কথা বলতে হতো। তবে কেউ যদি কোনোদিন কোনো নিয়ম ভাঙত তাহলে বাকিদেরকেও সেই ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হতো। ঠিক যেমন একবার ছোটবেলায় থার্সডে নামের বোনটি সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের বাইরে স্কেটিং করতে চলে যায় এবং সেখানে এক দুর্ঘটনায় তার হাতের তর্জনী আঙুলের উপরের অংশ কেটে যায়। যেহেতু বাইরে তাদের সবাইকে একজন মানুষ হিসেবে বাঁচতে হবে, তাই টেরেন্স সেটম্যান বাধ্য হয়ে বাকি 6 বোনের হাতের সেই আঙুলের ঠিক ততটুকু অংশ কেটে সমান করে দেয়, যাতে বাইরে কেউ তাদেরকে আলাদা করতে না পারে। আর এভাবেই তাদের নানা তাদেরকে পৃথিবীর নজর থেকে বাঁচিয়ে রাখার জন্য
এই কঠিন নিয়মগুলো ঠিক করে রেখেছিলেন, আর সেই নিয়ম মেনেই 7 বোন পৃথিবীতে একই পরিচয় বেঁচে উঠতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে দীর্ঘ 30টা বছর পার হয়ে যায়। তারা খুব সফলভাবেই এই গোপন জীবন বজায় রাখে। তবে এর মধ্যে তাদের নানা মারা যায়, আর এখনও তারা 7 বোন সেই একই নিয়ম মেনে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে এখন তাদের জীবনটা তাদের নিজেদের কাছে বিরক্তিকর লাগছিল, কিন্তু একে অন্যের জীবনের কথা ভেবে তারা সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছিল। গল্পে আসল টুইস্ট আসে যখন মন্ডে যথারীতি ক্যারেন সেটম্যান সেজে অফিসে যায়। তবে অফিসের সিকিউরিটি গার্ড আদ্রিয়ান মন্ডেকে কোনো রকমের চেকিং ছাড়াই ভেতরে ঢুকতে দেয়। আসলে সপ্তাহের এই একটা দিনে মন্ডের সঙ্গে তার দেখা হতো, আর অন্য সব দিন আদ্রিয়ান চাইল্ড অ্যালোকেশন ফিল্ডে ডিউটি করত। এখানে বোঝা যায় আদ্রিয়ান মন্ডেকে বেশ পছন্দ করে, আর তার মুখের এক্সপ্রেশন দেখেও স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেও আদ্রিয়ানকে ভালোবাসে। আদ্রিয়ান চলে যাওয়ার পর জেরি নামের মন্ডের এক কলিগকে দেখা যায়। তার সঙ্গে মন্ডের একটা টক্কর লেগেই থাকতো, এবং জেরি মন্ডকে বেশ হিংসা করত, কারণ আজকে মন্ডে বা ক্যারেনের প্রমোশন হওয়ার কথা ছিল। তাই সে মন্ডেকে উল্টাপাল্টা কথা বলে রাগানোর চেষ্টা করে। অন্যদিকে বাকি বোনেরা সবাই বাড়িতে মন্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারা ভাবছিল আজ বোন বড় প্রমোশনের খবর নিয়ে আসবে, তাই সবাই বেশ এক্সাইটেড হয়ে বসে থাকে কখন মন্ডে ফিরবে। কিন্তু রাত পার হয়ে গেলেও সে আর ফিরে আসে না। বাকি 6 বোন ঘরে বসে চিন্তায় অস্থির হয়ে পড়ে, তবে কোনোভাবেই তারা মন্ডের কোনো খবরই পায় না। সেই সাথে মন্ডের ব্রেসলেটের সিগন্যালও আচমকা গায়েব হয়ে যায়। মন্ডের এভাবে নিখোঁজ হওয়া বাকি বোনদের মনে চরম ভয়ের সৃষ্টি করে, কারণ এমনটা মন্ডে আগে কখনোই করেনি। আর মন্ডের কিছু হওয়া মানে তাদের সবার জীবনেই বিপন্ন হওয়া। পরের দিন মঙ্গলবার, নিয়ম অনুযায়ী এবার টুইসডে বাইরে বের হয় মন্ডের খোঁজে, এবং ক্যারেন সেটম্যান সেজে অফিসে রওনা দেয়। অফিসে খোঁজ নিয়ে সে তার এক সহকর্মীর কাছ থেকে জানতে পারে যে আগের দিন মন্ডের সাথে তাদের এক কলিগ জেরির বেশ বড়সড় ঝামেলা হয়েছিল, আর সেই ঝামেলার পরই মন্ডে অফিস থেকে হুট করেই বেরিয়ে যায়। এর মানে পরিষ্কার জেরি হলো সেই ব্যক্তি যে মন্ডেকে শেষবারের মতো দেখেছিল। আর এখন মনের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা জানতে হলে যে কোনো মূল্যেই জেরি মুখোমুখি হতেই হবে। টুইসডে তখন ঘরে থাকা বাকি বোনদেরকে কানেক্ট করে এবং এই সব কিছু খুলে বলে, কিন্তু ঠিক তখনই একটা বিপদ ঘটে যায়। হুট করে টুইসডের সামনে এসে হাজির হয় চাইল্ড অ্যালোকেশন ব্যুরোর এজেন্টরা। তারা কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টুইসডেকে জোর করে গাড়িতে তুলে নেয় এবং যার পথে তার হাতের আইডেন্টি ব্রেসলেটটা ভেঙে দেয়। এদিকে স্ক্রিনের সিগন্যাল কেটে যেতে দেখে ঘরে থাকা বাকি বোনরা মুহূর্তের মধ্যেই বুঝে যায় তাদের বোন টুইসডে এবার বড় কোনো বিপদে ফেসে গেছে। ওদিকে ব্যুরোর হেডকোয়ার্টারে যখন টুইসডেকে ধরে আনা হয় তখন আদ্রিয়ান দূর থেকে তাদেরকে দেখে ফেলে। এজেন্টরা তাকে টেনে হিসেবে একটা গোপন রুমে নিয়ে যায়। সেখানে হাজির হয় খোদ ডক্টর ক্যামান, যে এই নিষ্ঠুর এক সন্তান নিতে চালু করেছিল। সে টুইসডেকে সরাসরি জেরা করে বলে তারা 7 বোন মিলে এত বছর ধরে কিভাবে প্রশাসনকে এভাবে ফাঁকি দিল। সে আরও বলে তারা এই 7 বোন লুকিয়ে দেশের বিপুল পরিমাণ খাবার নষ্ট করেছে, যেই খাবারগুলো অন্য 7টি পরিবারের পাওয়ার কথা ছিল। মূলত ক্যামেন যে কোনোভাবেই ক্যারেনের এই 7 বোনের আসল রহস্য ধরে ফেলেছে। এরপর সে আর কোনো ঝুঁকি না নিয়ে তার স্পেশাল গার্ডদেরকে করা নির্দেশ দেয় যাতে তারা এখনই গিয়ে বাকি বোনদেরকে চিরতরে শেষ করে দিতে পারে। আর এই আদেশের পরপরই টুইসডের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। ব্যুরোর এজেন্টরা তার একটি চোখ জ্যান্ত অবস্থায় উপড়ে ফেলে। ওদিকে তারা 2 বোন একই সঙ্গে নিখোঁজ হয়ে যাওয়ায় ঘরে থাকা বাকি 5 বোন মানসিকভাবে একদম ভেঙে পড়ে, কিন্তু তাদের শোক করার সময় ছিল না। ঠিক মধ্যরাতে চাইল্ড অ্যালোকেশন ব্যুরোর একদল সশস্ত্র সৈনিক তাদের অ্যাপার্টমেন্টের সামনে এসে পজিশন নেয়। এরপর তারা টুইসডে সেই উপড়ে নেওয়া চোখটি স্ক্যানার বক্সে ব্যবহার করে অতি সুরক্ষিত ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই তারা বাকি 5 বোনকে লক্ষ্য করে এলোপাথারি হামলা চালায় এবং তাদের মধ্যে বিশাল একটা হাতাহাতি শুরু হয়ে যায়। এজেন্টরা ভেবেছিল ঘরের ভেতরে থাকা সাধারণ মেয়েদেরকে তারা নিমিষেই শেষ করে দেবে, কিন্তু ঘরে থাকা 5 বোন ছিল আরও বিপজ্জনক। তারা এজেন্টদের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে গার্ডদের পাশাপাশি মেয়েরাও মারাত্মকভাবে জখম হয়। তবে শেষ পর্যন্ত তারা সবাই একজোট হয়ে সেই খনি গার্ডদেরকে খতম করতে সফল হয়। লড়াইয়ের এক পর্যায়ে সানডে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয় এবং বোনদের কোলেই সে মারা যায়। প্রথমবারের মতো নিজের বোনের রক্তাক্ত লাশ চোখের সামনে দেখে বাকিরা কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই ফ্রাইডে মরে পড়ে থাকা এক এজেন্টের পকেট চেক করতে গিয়ে একটি বিশেষ কন্টেইনারে সেই উপড়ে ফেলা চোখটি খুঁজে পায়। তারা যখন সেই চোখটি স্ক্যান করে তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ ওটা ছিল তাদের প্রিয় বোন টুইসডের চোখ। এটা দেখে তারা সবাই নিশ্চিত ধরে নেয় যে তাদের বোন টুইসডেকে ব্যুরো লোকেরা নির্মমভাবে মেরে ফেলেছে। অন্যদিকে হেডকোয়ার্টারে বসে ক্যামেনের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়, কারণ তার পাঠানো সেরা এজেন্টরা সবাই মারা গেছে। সে তার প্রধান সহযোগীকে বলে এই 7 বোনকে দুনিয়া থেকে সরানো অতটাও সহজ হবে না, আমাদেরকে আরও অনেক বেশি কঠোর ও নৃশংস পদক্ষেপ নিতে হবে। তখন সেই সহযোগী পরামর্শ দেয় যে আমরা যদি এই মেয়েদের নাম সরকারি মোস্ট ওয়ান্টেড তালিকায় তুলে দেই তবে দেশের সমস্ত ফোর্স মিলে তাদেরকে সহজেই ধরে ফেলবে।
কিন্তু ক্যামেন এই প্রস্তাবে রাজি হয় না। সে মনে করে এই খবর জানাজানি হয়ে গেলে সাধারণ মানুষ এই ট্রিক জেনে যাবে এবং তারাও আইন লুকিয়ে এভাবে একাধিক বাচ্চা বড় করার সাহস পাবে, যা পুরো সিস্টেমকে দুর্বল করে দেয়। পরের দিন বুধবার, এবার ওয়েডনেসডে, ছদ্মবেশে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনেক আগে থেকে জেরি লোকটাকে সন্দেহ করত, তাই সে কোনো দিকে না তাকিয়ে সোজা কলিগ জেরির ফ্ল্যাটে গিয়ে হাজির হয়। জেরি তাকে ক্যারেন সিটম্যান ভেবে বেশ অবাক হয়ে যায় এবং এক গোপন তথ্য ফাঁস করে দেয়। সে জানায় যে ক্যারেন সিটম্যান নিজের প্রমোশন নিশ্চিত করার জন্য ডক্টর ক্যামেনের চাইল্ড অ্যালোকেশন ব্যুরোকে গোপনে প্রচুর টাকা ফান্ডিং করেছে। শুধু তাই নয়, মান্ডে নাকি ক্যামেনের সঙ্গে আরও বড় কোনো ডিল বা চুক্তি করেছিল, যা জেরি পুরোপুরি জানে না। এই বিস্ফোরক তথ্য শুনে ঘরে থাকা বাকি বোনরাও চরম ধোঁয়াশায় পড়ে যায় যে তাদের নিজেদের বোন মন্ডে কিভাবে ক্যামেনের মতো মানুষের সঙ্গে গোপনে এত লেনদেন করতে পারে। জেরি আরও কিছু বলতে যাবে ঠিক তখনই ব্যুরোর এক স্নাইপার দূর থেকে নিখুঁত নিশানা করে জানালার কাজ ভেদ করে গুলি চালিয়ে জেরিকে অন দ্য স্পটে মেরে দেয়। এরপর একদল গার্ড সেই ফ্ল্যাটে ঢুকে পড়ে ওয়েডনেসকে জীবন্ত ধরার জন্য, কিন্তু ওয়েডনেসডে দমে না গিয়ে দ্রুত ওয়াশরুমে গিয়ে পজিশন নেয়। একজন গার্ড ভেতরে ঢুকতে সে নিজের বুদ্ধি আর ক্ষিপ্রতা কাজে লাগিয়ে চোখের পলকে তাকে খতম করে দেয়। এরপর সেই মৃত গার্ডের আঙুলের ছাপ ব্যবহার করে তার অত্যাধুনিক গানটি আনলক করে নেয়। যখনই বাকি গার্ডরা তাকে চারদিক থেকে ঘিরে ধরতে এগিয়ে আসে, তখন কোনো সুযোগ না দিয়ে সবকটাকে একের পর এক শুট করে মাটিতে শুইয়ে দেয় এবং নিজের জীবন বাঁচাতে অ্যাপার্টমেন্টের ছাদ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যুরোর এজেন্টরা তার পিছু ছাড়ে না। এদিকে হেডকোয়ার্টার থেকে ঘরে থাকা বোনেরা অনবরত ওয়েডনেসডেকে পালানোর রাস্তা বাতলে দিচ্ছিল। ঠিক তখনই তাদের ফ্ল্যাটে হামলা করে আদ্রিয়ান নামের সেই সিকিউরিটি গার্ড। বিপদ বুঝে স্যাটারডে বাদে বাকি সবাই চট করে লুকিয়ে পড়ে, যার কারণে তারা ওয়েডনেসডেকে আর গাইড করতে পারছিল না। আদ্রিয়ান ঘরে ঢুকে স্যাটারডেকে কারেন্ট ভেবে জিজ্ঞাসা করে, তোমাকে আমি একটু আগে চাইল্ড অ্যালোকেশন ব্যুরোতে দেখলাম, তুমি সেখানে কী করেছিলে? ওদিকে আদ্রিয়ানের এমন কথাবার্তা আর আচরণ দেখে লুকিয়ে থাকা বোনেরা আন্দাজ করে নেয় যে তাদের 7 বোনের মধ্যে নিশ্চয়ই কারোর সঙ্গে আদ্রিয়ানের একটা প্রেমের সম্পর্ক রয়েছে। আর আসল সত্যটা জানার জন্য স্যাটারডে আদ্রিয়ানের সঙ্গে তার বাসায় যাওয়ার জন্য একটা রিস্কি প্ল্যান করে নেয়। সে মূলত জানতে চেয়েছিল আদ্রিয়ান আসলে কোন বোনকে ভালোবাসে, আর সেই সুযোগে আদ্রিয়ানের কাছে থাকা ব্যুরোর সব গোপন ইনফরমেশন আর অ্যাক্সেস কোডও কপি করে নেওয়ার মতো মতলব ছিল, যাতে সেই আইডি ব্যবহার করে ব্যুরোর মেন সার্ভারে ঢোকা যায়। স্যাটারডে আদ্রিয়ানের সঙ্গে বেরিয়ে যেতেই বাকি বোনেরা আবার ওয়েডনেসডেকে বাঁচানোর জন্য গাইড করতে শুরু করে, কিন্তু ততক্ষণে ওয়েডনেসডে প্রাণ বাঁচাতে গিয়ে গার্ডদের তাড়া খেয়ে ভূতল বিল্ডিংয়ের ছাদের কিনারায় চলে আসে। আর কোনো উপায় না দেখে সে লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ব্যুরোর এক এজেন্ট তাকে লক্ষ্য করে নিখুঁত গুলি চালায়। গুলি লেগে ওয়েডনেসডে তখনই নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে স্যাটারডে আদ্রিনের সঙ্গে তার ফ্ল্যাটে পৌঁছে যায়। সেখানে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায় এবং সেই মোক্ষম সুযোগে স্যাটারডে আদ্রিনের আইডেন্টিটি ব্রেসলেট থেকে নিজের ব্রেসলেটটি গোপনে কানেক্ট করে দেয়। ব্রেসলেট কানেক্ট হতেই ঘরে থাকা বাকি বোনেরা আদ্রিয়ানের ডিভাইস ব্যবহার করে ব্যুরোর মেন সিসিটিভি ক্যামেরার সব লাইভ ফুটেজ দেখতে পায়। তারা স্ক্রিনে খুঁজতে খুঁজতে ব্যুরোর একটা গোপন সেলের ভেতরে তাদের বোনকে বন্দি অবস্থায় দেখতে পায়। তারা ভাবে যে এটা হয়তো মান্ডে, আর তা দেখে তারা ভীষণ খুশি হয়ে যায়। একটু পরে আদ্রিয়ান ডিউটির জন্য বাইরে বেরিয়ে গেলে স্যাটারডে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তাদের বড় বোন মান্ডে আদ্রিয়ানের সঙ্গে গত কয়েক বছর ধরে রিলেশনশিপে ছিল। স্যাটারডে এই খুশির খবরটা ঘরে থাকা বোনদেরকে জানায় যে মান্ডে এখনও বেঁচে আছে এবং ব্যুরোর কাস্টডিতে বন্দি আছে। তারা সবাই মিলে ঠিক করে যে করেই হোক মন্ডেকে উদ্ধার করতেই হবে, আর সেই সঙ্গে ডক্টর ক্যামেনের এই ভয়ঙ্কর চেহারা সবার সামনে ফাঁস করে দিতে হবে। কিন্তু তাদের এই আলোচনার মাঝেই এক চরম বিপর্যয় ঘটে যায়। ক্যামেনের কিলার টিম আদ্রিয়ানের ফ্ল্যাটে হানা দেয় এবং কিছু বুঝে ওঠার আগে স্যাটারডেকে শ্যুট করে দেয়। ওদিকে মেইন অ্যাপার্টমেন্টে তখনও কেবল থার্সডে আর ফ্রাইডেই বেঁচে ছিল। সেখানেও ব্যুরোর এজেন্টরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দ্বিতীয়বার হামলা চালায়। চারপাশ থেকে ঘিরে ফেলায় ফ্রাইডে মুহূর্তেই বুঝতে পারে যে তারা দুজন কোনোভাবেই একসঙ্গে এখান থেকে অক্ষত বের হতে পারবে না। তাই সে নিজের জীবন বাজি রেখে থার্সডেকে বাঁচানোর এক চরম সিদ্ধান্ত নেয়। সে থার্সডেকে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় আর ঘরের সমস্ত কম্পিউটার আর ডেটা ব্যাকআপে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং নিজেকে একটা সুরক্ষিত রুমে লক করে ফেলে। ফ্রাইডে তাদের সিস্টেমে সেভ থাকা ক্যামেনের সব অপরাধের ভিডিও এক ক্লিকে থার্সডের ব্রেসলেটে পাঠিয়ে দেয়। যখনই ব্যুরোর গার্ডরা পুরো অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে, ফ্রাইডে ঘরে আগে থেকেই সেট করে রাখা বোমার সুইচটা টিপে দেয় আর পুরো ফ্ল্যাটটা উড়িয়ে দেয়। এক চোখের পলকে এক ভয়াবহ বিস্ফোরণে পুরো অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে যায় এবং গার্ডদের সঙ্গে সঙ্গে ফ্রাইডেও বিদায় নেয়। তবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে থার্সডেকে বলে এই অন্যায়ের প্রতিশোধ সে যেন অবশ্যই নেয়। এখন 7 বোনের মধ্যে কেবল থার্সডে একাই বেঁচে আছে। চোখের সামনে সব বোনকে হারিয়ে সে এখন চরম প্রতিশোধের আগুনে জ্বলছে। ওদিকে আদ্রিয়ান নিজের ফ্ল্যাটে ফিরে যখন স্যাটারডে লাশ আর খুনের আলামত দেখে,
তখন সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে এই ঘটনার আসল কারণ জানতে সোজা ব্যুরোর দিকে রওনা দেয়, কিন্তু থার্সডে আগে থেকে আদ্রিয়ানের গাড়িতে পেছনের সিটে লুকিয়েছিল এবং গাড়ি কিছুটা এগিয়ে যেতে আদ্রিয়ানের মাথায় সে বন্দুক তাক করে। থার্সডে তখন আদ্রিয়ানকে এক চরম সত্যের মুখোমুখি করে। সে জানায় যে সে এত বছর ধরে যাকে ক্যারেন সেটম্যান ভেবে ভালোবেসেছে সে আসলে একজন নয়, তারা ছিল 7 জন যমজ বোন, আর ব্যুরো অলরেডি তার 5 বোনকে নির্মমভাবে খুন করেছে। আদ্রিয়ান এই অবিশ্বাস্য সত্য শুনে একদম স্তব্ধ হয়ে যায়, কারণ সে মান্ডেকে জানপ্রাণ দিয়ে ভালোবাসত এবং সে কল্পনাতেও ভাবতে পারেনি যে মান্ডের এমন কোনো গোপন জগৎ আছে। মান্ডের প্রতি ভালোবাসার টানে আদ্রিয়ান তখন থার্সডেকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ব্যুরোর কড়া সিকিউরিটি ফাঁকি দিতে সে চাইল্ড অ্যালোকেশন ব্যুরোর একটা বডি ব্যাগের মাধ্যমে ভেতরে ঢুকিয়ে দেয়। হেডকোয়ার্টার ভেতর ঢুকে থার্সডে সবার চোখ এড়িয়ে ব্যুরোর একদম মেইন ল্যাবরেটরিতে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সে যা দেখতে পায় তাতে রক্ত হিম হয়ে যায়। চাইল্ড অ্যালোকেশন ব্যুরো এত বছর ধরে ডিপ স্লিপ বা কৃত্রিম ঘুমের নামে যে বাচ্চাদেরকে মেশিনে ঢোকাতো তাদের আসলে ঘুমাতে দেওয়া হতো না, বরং জ্যান্ত অবস্থায় আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো। অর্থাৎ ডক্টর ক্যামেন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে পৃথিবীর হাজারো নিষ্পাপ শিশুকে দিনের পর দিন পুড়িয়ে মেরেছিল। থার্সডে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের আইডেন্টি ব্রেসলেটের মাধ্যমে এই পুরো নৃশংস ঘটনা লাইভ ফুটেজে রেকর্ড করতে শুরু করে। এরপর সে ল্যাবের ভেতরে থাকা খুনি ডাক্তারদের উপর হামলা চালায়। এদিকে ব্যুরোর বাকি এজেন্টরা অ্যালার্ট পেয়ে থার্সডেকে ধরার জন্য ল্যাবের দিকে ছুটে আসে। সেখান থেকে পালিয়ে থার্সডে সেই গোপন টর্চার ছেলে গিয়ে পৌঁছায়, যেখানে তাদের আরেক বোন টুইসডেকে বন্দি করে রাখা হয়েছিল। সে দেখতে পায় টুইসডে এখনও বেঁচে আছে, কিন্তু ব্যুরো এজেন্টরা তার একটা চোখ উপড়ে নিয়েছে। ঠিক এই সময় ব্যুরোর অন্য একটা রুমে ডক্টর ক্যামেনকে মন্ডের সঙ্গে কথা বলতে দেখা যায়। ক্যামেন মন্ডকে বেশ উপহাসের ছলে জিজ্ঞাসা করে, এখন সবার পরিচয় ছেড়ে এই একদম একা ও স্বাধীন জীবনটা তোমার কেমন লাগছে? মান্ডে তখন বেশ ঠান্ডা মাথায় উত্তর দেয়, খুবই ভালো। আসলে 7 বোনের মধ্যে মান্ডেই ছিল সবার বড়, আর নিজের ভবিষ্যৎ সুন্দর করার লোভে সে বাকি বোনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর সেই স্বার্থে সে ডক্টর ক্যামেনের সঙ্গে হাত মিলিয়েছিল। বিনিময়ে ক্যামেন তাকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দেয়, এমনকি এর জন্য মান্ডে ক্যামেনকে নিজের জমানো প্রচুর টাকা ফান্ড করেছিল। থার্সডে খুব তাড়াতাড়ি টুইসডেকে মুক্ত করে এবং তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক না কেন ব্যুরোর মেইন কন্ট্রোল রুমে ঢুকতে হবে। সেখানে গিয়ে ল্যাব থেকে রেকর্ড করা ওই চাইল্ড কিলিংয়ের ভিডিও সরাসরি ইন্টারনেটে আপলোড করে দিতে হবে, যাতে পুরো পৃথিবীর সামনে ডক্টর ক্যামেনের আসল খুনির চেহারাটা উন্মোচিত হয়। ঠিক তখনই ওপাশে একটা কনফারেন্স চলছিল, যেখানে ক্যারেন সেটম্যানের বড় প্রমোশনের ঘোষণা দেওয়ার কথা ছিল। থার্সডে ছদ্মবেশে হলের ব্যাকেজ ডেজে পৌঁছায় এবং সেখানে ক্যারেন সেটম্যানের পোশাকে থাকা একজনকে দেখে ধমকে দাঁড়ায়। ভালো করে তাকাতেই তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে আর কেউ নয়, স্বয়ং তাদের হারিয়ে যাওয়া বড় বোন মান্ডে। মান্ডের হাতে তখন একটা গান ছিল। সে নিজের বোনের দিকে পিস্তল তাক করে ক্ষোভের সঙ্গে বলে, তোরা তো ছোটবেলা থেকেই ঘরে বসে থেকে সব টেনশন ফ্রি লাইফ পার করছিস। আমি আদ্রিয়ানের সঙ্গে একটা ভালো নর্মাল ফ্যামিলি লাইফ চাইছিলাম, আর তাছাড়া আমি সবার বড়, সবার প্রথমে আমি জন্মেছি, তাই এই পৃথিবীতে টিকে থাকার প্রথম অধিকারটা শুধু আমারই। এই স্বার্থপর কথা শুনে থার্সডে গর্জে উঠে বলে, নিজের বোনদের লাশ ফেলে তুমি সুখের স্বপ্ন দেখছো? তা আমি কিছুতেই হতে দেব না। এরপর 2 বোনের মধ্যে তুমুল হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে মান্ডে নিজের হাতের পিস্তল থেকেই গুলি ছিটকে তার পেটে লেগে যায় এবং সে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যায়। থার্সডেও তখন সেখানে চলে আসে। অন্যদিকে আদ্রিয়ান ব্যুরোর কন্ট্রোল রুমে পৌঁছালেও সেখানেও ব্যুরোর একদল কিলার তাকে ঘিরে ধরে, কিন্তু তারা দুজনে নিজেদের জীবন বাজি রেখে শেষ মুহূর্ত পর্যন্ত মেইন সার্ভার রুমে পৌঁছে যায় এবং সেই ল্যাবের ভেতরে বাচ্চা পুড়িয়ে মারা ভিডিও লাইভ করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো হলের মানুষ আতঙ্কিত হয়ে যায়। ডক্টর ক্যামেনের এই পৈশাচিক অপরাধ দেখে পুরো দুনিয়া স্তম্ভিত হয়ে যায়। ক্যামেনের সাজানো রাজনৈতিক ক্যারিয়ার আর বিশাল সাম্রাজ্য মাত্র 1 সেকেন্ডের মধ্যেই ভেঙে যায়। নিজের পরাজয় নিশ্চিত দেখে ক্যামেন থার্সডের গলা টিপে ধরে। ঠিক তখনই মান্ডে পেটে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় স্টেজে গান নিয়ে হাজির হয়। সে মূলত থার্সডেকে মারতে চেয়েছিল, কিন্তু হলের চিফ সিকিউরিটি এজেন্ট ভাবে মান্ডে হয়তো ডক্টর ক্যামেনকে শ্যুট করতে এসেছে, তাই সে কোনো সুযোগ না দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। আর এটা দেখা মাত্রই আদ্রিয়ানও ক্ষিপ্ত হয়ে সেই এজেন্টকে গুলি করে মেরে ফেলে। থার্সডে দ্রুত গিয়ে মান্ডের পাশে বসে তার মাথাটা কোলে তুলে নেয়। মান্ডে মৃত্যুর কোলে ঢলে পড়া ঠিক আগ মুহূর্তে কাঁদতে কাঁদতে থার্সডেকে একটা বড় সত্য জানায়। সে বলে সে আসলে নিজের স্বার্থের জন্য নয়, বরং তার পেটে থাকা অনাগত বাচ্চাদের জন্য সে একা বাঁচতে চেয়েছিল। মান্ডে মরার আগে থার্সডেকে হাত জোর করে অনুরোধ করে সে চলে গেলেও সে যেন তার সন্তানদেরকে নিজের বাচ্চার মতোই দেখে রাখে। এই আকুতি জানিয়ে মান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় চাইল্ড অ্যালোকেশন অ্যাক্ট, এক সন্তান নীতি আইনটি সরকার চিরতরে বাতিল করে দেয় এবং ডক্টর ক্যামেনকে তার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এরই সঙ্গে সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর আমার আগের ভিডিওটা ছিল অল্প বয়সী একটি মেয়েকে নিয়ে, তারা 9 মাস একটা নির্জন দ্বীপে আটকা পড়েছিল। ভিডিওটা যারা এখনও দেখোনি তারা তাড়াতাড়ি দেখে নাও। ওই ভিডিওটা দেখলে তোমার ডিপ্রেশন পুরোপুরি কমে যাবে। আর তুমি যদি নিজের জীবন নিয়ে হতাশায় থাকো তাহলে ওই ভিডিওটা অবশ্যই দেখো।